আসসালামু আলাইকুম। ব্যবস্থাপনা নীতিমালা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা কিন্তু চলে এসেছে। আর আপনার কি কিচ্ছু পড়া হয়নি? পড়ার টেবিলে মন বসতে চায় না, ভয় পাচ্ছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। একদমই আপনার জন্যই। আসসালামু আলাইকুম। যারা পড়াশোনা করার সময় পাচ্ছেন না, এতদিন কিছুই পড়েননি, কি পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতে পারছেন না, সিলেবাস এখনও এনালাইসিস করেননি বা আপনার এখনও সিলেবাস এনালাইসিস করা হয়নি, পড়ার টেবিলে মন বসে না, বিভিন্ন ঝামেলায় আছেন, ব্যবসাপাতি করতেছেন, বিয়ে-শাদী হয়ে গেছে। এখন আপনারা শর্টকাটে প্রিপারেশন নিতে চান একদম সঠিক গাইডলাইন অনুযায়ী, একদম শর্ট ফরম্যাটে। তারা আমাদের এই রিভিশন বুস্টার সাজেশন ফলো করেন। 100% পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন ইনশাআল্লাহ এবং বানিয়ে লেখার ক্যাপাসিটি, কৌশল 100% ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটাতে একদমই সংক্ষেপে গুছিয়ে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্তরসহ আমরা আজকে আলোচনা করব। আর আপনারা যদি এভাবেই সম্পূর্ণ বইটাই পিডিএফ সাজেশন সমাধান এবং রেকর্ড ভিডিও চান, সেক্ষেত্রে আমাদের রিভিশন বুস্টার ব্যাচে যুক্ত হতে পারেন। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ অথবা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তো আজকে আমরা কি করব? ব্যবস্থাপনা নীতিমালা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের বুস্টার সাজেশন আপনাদের দেব। চ্যাপ্টার 1 এর ব্যবস্থাপনার পরিচিতি। শেষ সময়ে দ্রুত বই যদি রিভিশন করতে চান, এই পিডিএফটা আপনাদের জন্য খুবই সহায়ক হবে। ঠিক আছে? তো আপনারা যদি আর অন্য কোনো বিষয়ে সাজেশন চান, সেক্ষেত্রেও আমাদের কমেন্ট সেকশনে জানান। আমরা সেই বিষয়েরও সাজেশন দেব। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যবস্থাপনার উদ্দেশ্য বর্ণনা করো। এই প্রশ্নটা আমি এখানে একটাই লিখেছি। এই প্রশ্নের কয়েকটা ভেরিয়েন্ট হতে পারে। যেমন ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কী, কী? ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ আলোচনা করো। ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যগুলো কী, কী? ব্যবস্থাপনার যে সকল উদ্দেশ্য রয়েছে সেগুলো ব্যাখ্যা করো, সেগুলো সম্পর্কে আলোচনা করো। ইত্যাদি, ইত্যাদি। যেভাবেই প্রশ্ন হোক না কেন উত্তর একইভাবে করবেন। শুরুটা করবেন ভূমিকা দিয়ে, এতে অনেক বেশি নাম্বার বৃদ্ধি হবে। ইমপ্রেশন ভালো হয়ে যাবে। তো ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো পূর্ব নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো দক্ষতার সাথে স্বল্প খরচে জ্ঞান অর্জন করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা। ব্যবস্থাপনার অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে প্রধান কিছু উদ্দেশ্য নিচে আলোচনা করা হলো। ১ নম্বরে ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে লক্ষ্য অর্জন করা, অর্থাৎ প্রতিষ্ঠানের নির্ধারিত ব্যবসায়িক বা সাংগঠনিক লক্ষ্যগুলোকে সফলভাবে বাস্তবায়ন করা। ব্যবস্থাপনার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সম্পদের সদ্ব্যবহার করা। প্রতিষ্ঠানের সম্পদ, মানব সম্পদ, আর্থিক ও বস্তুগত সম্পদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। ব্যবস্থাপনার ৩ নাম্বার উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়িক উন্নয়ন ও মুনাফা বৃদ্ধি করা। উৎপাদনশীলতা বাড়িয়ে এবং ব্যয় হ্রাস করে প্রতিষ্ঠানের মুনাফা ও প্রবৃদ্ধি অর্জন করা। ব্যবস্থাপনার ৪ নম্বর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সামাজিক দায়িত্ব পালন করা। উন্নত মানের পণ্য বা সেবা সরবরাহ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা। ব্যবস্থাপনার ৫ম উদ্দেশ্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে কর্মীদের উন্নয়ন ও সন্তুষ্টি অর্জন করা। কর্মীদের কাজের উপযুক্ত পরিবেশ, ন্যায্য মজুরি ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা ও কাজের প্রতি সন্তুষ্টি বৃদ্ধি করা ব্যবস্থাপনার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এখন ব্যবস্থাপনার উদ্দেশ্য কিন্তু ২০-২৫টা। এতগুলো আপনাদের পড়ার দরকার নাই। মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ৫টা পড়লেই যথেষ্ট। ঠিক আছে? তো এখন শেষ করে দেব অবশ্যই উপসংহার দিয়ে। উপসংহারে আপনারা লিখবেন, সুতরাং ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের বস্তুগত ও মানব সম্পদকে কাজে লাগিয়ে স্বল্পতম সময়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করা। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, প্রথম অধ্যায়ের জন্য, প্রশাসন, ব্যবস্থাপনা ও সংগঠনের মধ্যে পার্থক্য দেখা অথবা এই ৩ টার মধ্যে পার্থক্য। এখন এই ৩ টা পার্থক্য আপনারা ছক কেটেও দিতে পারেন, আবার অ্যাজ ইউজুয়াল যেভাবে দেওয়া যায় সেভাবেও দিতে পারেন। তো ছক তো সবাই কাটতে পারবেন। এই প্রশ্নটাকেও ছক কেটেই আপনারা অ্যান্সার করতে পারবেন। সো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে অ্যান্সার করা যায়, ছক না কেটেই সেভাবেই দেখায় দিচ্ছি। অবশ্যই ভূমিকা দিবেন এবং ভূমিকায় আপনারা মেইন কনটেক্সট লিখবেন। প্রশাসন, ব্যবস্থাপনা এবং সংগঠনের মধ্যে কাজের পরিধি ও দায়িত্বের দিক থেকে মৌলিক পার্থক্য রয়েছে। প্রশাসন, ব্যবস্থাপনা ও সংগঠনের মধ্যে পার্থক্য। কি, কি রয়েছে প্রশাসন, ব্যবস্থাপনা ও সংগঠনের মধ্যে পার্থক্য? ১ নাম্বার হচ্ছে সংজ্ঞা ও স্তর। প্রশাসন হলো প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়, যেদিকে ব্যবস্থাপনা হলো সেই নীতি বাস্তবায়নের প্রক্রিয়া এবং সংগঠন হলো কাজ ও কর্মীদের সুশৃঙ্খল কাঠামো। এই ৩ টা পার্থক্য। ২ নাম্বার হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ীও ৩ ভাগে ভাগ করা যায়। যেমন প্রশাসন মূলত পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ করে। কিন্তু ব্যবস্থাপনা প্রশাসনিক দিক নির্দেশনার বাস্তবায়ন করে এবং সংগঠন বিভিন্ন সম্পদ ও দায়িত্বের মধ্যে সমন্বয় সাধন করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবচেয়ে বেশি থাকে এবং ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তুলনামূলক সীমিত থাকে এবং প্রয়োগমূলক হয়। সেই সাথে সংগঠনের কাজ হলো সিদ্ধান্ত
বাস্তবায়নের জন্য কাঠামো তৈরি করা। আর দায়িত্ব এবং ভূমিকার ক্ষেত্রেও এদের পার্থক্য রয়েছে। প্রশাসনে মূলত মালিক বা পরিচালনা পর্ষদের ভূমিকা থাকে, ব্যবস্থাপনায় দক্ষ কর্মকর্তাদের ভূমিকা থাকে এবং সংগঠনে বিভিন্ন বিভাগ ও কর্মচারীদের ভূমিকা নির্দিষ্ট করা হয়। ৫ নম্বরে স্তরভিত্তিক পার্থক্যও রয়েছে। স্তরভিত্তিক অবস্থান: প্রশাসন হলো প্রতিষ্ঠানের শীর্ষ উচ্চস্তর, আর ব্যবস্থাপনা হলো মধ্যস্তর এবং সংগঠন হলো নিম্ন ও মধ্যস্তরের মেলবন্ধন। আরও অনেকগুলো পার্থক্য রয়েছে, অত বেশি পার্থক্য আমরা পড়বো না, এটা যেহেতু রিভিশন করছি আমরা, তো এই কয়েকটা পড়লেই যথেষ্ট। আর রিভিশন না করলেও যারা পড়ার সময় পাচ্ছে না তাদের জন্য এই কয়েকটাই যথেষ্ট। এখন উপসংহারে দিয়ে দিতে পারেন, সুতরাং প্রশাসন দিক নির্দেশনা দেয়, সংগঠন কাঠামো তৈরি করে এবং ব্যবস্থাপনা সেই অনুযায়ী কাজ সম্পন্ন করে। এই এক লাইন ভালো করে পড়লেই যথেষ্ট। এখন এই লাইনের উপর বেস করে আপনি আরও ৫-৬টা লাইন বানাতে পারবেন। এখন যদি আপনি মেইন লাইন না জানেন তাহলে লাইন কীভাবে বানাবেন? সো আমি আপনাদের মেইন কনটেক্সট দিয়ে দিচ্ছি, আপনারা এক্সট্রা কনটেক্সট নিজে থেকেই বানিয়ে নেবেন। ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে। ৩ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, একজন ব্যবস্থাপকের কার্যাবলী আলোচনা করো, অথবা একজন ব্যবস্থাপনায় কি কি কাজ করে থাকে, অর্থাৎ ব্যবস্থাপকের কার্যাবলী, এটা হচ্ছে মেইন টপিক। এই রিলেটেড যে কোনো প্রশ্ন করলে আপনারা এই টাইপের অ্যান্সার দেবেন। ১ নম্বর শুরু করবেন অবশ্যই ভূমিকা দিয়ে, ভূমিকার জায়গায় সূচনাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো ব্যবস্থাপনার মূল লক্ষ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক যে সকল দায়িত্ব ও কার্যাবলী ধারাবাহিকভাবে পালন করে তাকে ব্যবস্থাপকের কি বলে? কার্যাবলী বলে থাকে। অর্থাৎ এখানে সংজ্ঞাটা প্রথমে দিয়ে দিলেন। এখন ব্যবস্থাপকের যে সকল কার্যাবলী রয়েছে সেগুলো আমরা দিব। ১ নম্বর হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা করা। ব্যবস্থাপকের প্রথম কাজটাই হচ্ছে পরিকল্পনা করা। অর্থাৎ ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে এবং কখন করা হবে তা আগে থেকেই নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ২ নম্বর ব্যবস্থাপকের কাজ হচ্ছে সংগঠন বা অর্গানাইজিং, মানে সংগঠিতকরণ করা। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কাজগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা। ৩ নম্বর ব্যবস্থাপকের কাজ হচ্ছে কর্মী সংস্থান করা বা স্টাফিং করা। প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগ, নির্বাচন এবং তাদের উন্নয়নের ব্যবস্থা করা। ঠিক আছে? ৪ নম্বর ব্যবস্থাপকের কাজ কি? নির্দেশনা বা ডাইরেক্টিং, নির্দেশনা প্রদান করা। কর্মীদের সঠিক কাজের দিক নির্দেশনা প্রদান এবং তাদের উৎসাহিত করার মাধ্যমে কাজের গতি বৃদ্ধি করাই ব্যবস্থাপকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ৫ নম্বর হচ্ছে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। প্রকৃত কাজের সাথে পূর্ব নির্ধারিত লক্ষ্যের তুলনা করা এবং কোনো বিচ্যুতি ঘটলে তা সংশোধন করাই হচ্ছে ব্যবস্থাপকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এখন ব্যবস্থাপকের গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কিন্তু ব্যয় হ্রাস করাও রয়েছে, জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করাও রয়েছে, শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করাও রয়েছে। সো এতগুলো আমরা পড়বো না, আমরা শুধুমাত্র এই ৫টাই পড়বো। এই ৫টা পড়লেই যথেষ্ট। সব কিছু পড়ার প্রয়োজন নাই। আপনারা স্মার্টলি আগাবেন, তাহলে দ্রুত বই শেষ করতে পারবেন। আর এটা হচ্ছে মেইন কনটেক্সট। সো মেইন কনটেক্সট বুঝতে পারলে আপনাদের সাপ্লিমেন্ট কনটেক্সট দেওয়াটা কোনো ব্যাপারই হবে না। আপনি যদি একটা প্রশ্নের সঠিক ৫টা পয়েন্ট লিখতে পারেন, বাকি ২-৪টা পয়েন্ট নিজে থেকেই বানাইতে পারবেন এবং আপনার মাথায় আইডিয়া চলে আসবে। তো উপসংহারে আপনারা লিখবেন, সুতরাং ব্যবস্থাপকের এই ধারাবাহিক কার্যাবলী প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রেখে লক্ষ্য অর্জনে সহায়তা করে। ঠিক আছে? আর এভাবেই যদি আপনারা চান আপনাদের ক্লাসগুলো সবগুলোই পেতে, তাহলে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। শুধু এই থিওরি সাবজেক্ট না, আপনাদের যে বিজনেস ম্যাথ রয়েছে, বিজনেস কমিউনিকেশন রয়েছে, সেগুলোও আমাদের কাছে পড়তে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে ৪ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর বা পর্যায়ে আলোচনা করা। এখন ব্যবস্থাপনার স্তর বা পর্যায় মাত্র ৩টা, অতএব এখানে আর বাড়িয়ে লেখার বা কমিয়ে লেখার কোনো অপশন নাই। সো আপনারা ভূমিকা দিয়ে শুরু করবেন। ব্যবস্থাপনার কার্যাবলীকে সুচারুরূপে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানের স্তর বা পর্যায়গুলোকে সাধারণত ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি সেগুলো নিচে আমরা দেখব। তো ব্যবস্থাপনা স্তরের মধ্যে ১ম স্তর হচ্ছে উচ্চ স্তর ব্যবস্থাপনা বা টপ লেভেল ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ, মূলনীতি প্রণয়ন এবং সার্বিক দিক নির্দেশনা দেওয়ার কাজটি এই উচ্চ স্তরেই সম্পন্ন করা হয়। ২ নম্বর হচ্ছে মধ্যস্তর ব্যবস্থাপনা বা মিড লেভেল ম্যানেজমেন্ট। উচ্চ স্তরের নীতি এবং পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা হচ্ছে মধ্যস্তর ব্যবস্থাপনার একটি অন্যতম কাজ। এবং ৩ নম্বরে রয়েছে নিম্ন বা প্রাথমিক স্তরের ব্যবস্থাপনা বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট। তো শ্রমিক কর্মীদের সরাসরি তদারকি, কাজের নির্দেশনা প্রদান এবং দৈনন্দিন উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এই নিম্ন স্তরের কাজ বা দায়িত্ব। এখন আমরা শেষ করে দেব
এখানে যেহেতু আর অন্য পয়েন্ট অ্যাটাচ করার অপশন নাই, সো আপনারা উপসংহার দিয়ে দিবেন। সুতরাং ব্যবস্থাপনার এই ৩টি স্তর একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল নিশ্চিত করে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। স্পেশালি ইউটিউবের কমেন্ট সেকশনে মাস্ট বি জানাবেন, কারণ সেই কমেন্টগুলো একটাও মিস করা হয় না। আর ফেসবুকের কমেন্ট তো খুঁজে পাওয়া যায় না, তাই কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া হয়, কিছুটা ছাড়া যায়। ৫ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা সার্বজনীন, এটা ব্যাখ্যা করো। তো ভূমিকায় আপনারা লিখবেন ব্যবস্থাপনা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে পরিবার, রাষ্ট্র, ব্যবসায় সব ধরনের মানবীয় সংগঠনে সমানভাবে প্রযোজ্য হওয়ায় একে সার্বজনীন বলা হয়। অর্থাৎ সার্বজনীন কেন বলা হয় সেটা আমরা সংজ্ঞা দিয়ে দিলাম। এরপরে ব্যবস্থাপনার সার্বজনীনতার অনেকগুলো কারণ রয়েছে। ব্যবস্থাপনা যে সার্বজনীন এটার কারণ হচ্ছে এটার প্রয়োগটা সার্বজনীনভাবেই হয়, অর্থাৎ সার্বজনীন প্রয়োগ হয়। ব্যবস্থাপনার মূল নীতি এবং কার্যাবলী কেবল ব্যবসা প্রতিষ্ঠানেই নয়, বরং ধর্মীয়, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠানেও একইভাবে ব্যবহৃত হয়। এ কারণেই ব্যবস্থাপনা সার্বজনীন। ২ নম্বর হচ্ছে লক্ষ্যভিত্তিক কার্যক্রম থাকায় এটা সার্বজনীন হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতিটি প্রতিষ্ঠানেই নিজস্ব কিছু লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার নীতি সর্বত্র প্রয়োজন পড়ে। এ কারণেই ব্যবস্থাপনা সার্বজনীন। ৩ নম্বর সম্পদের সদ্ব্যবহার। মানবীয় এবং বস্তুগত সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে অপচয় রোধ করা সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয়। ৪ নম্বর দলগত প্রচেষ্টা। এর জন্যও কিন্তু এটা সার্বজনীন। একা কোনো কাজ না করে দলবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা ব্যবস্থাপনার একটি অন্যতম সার্বজনীন বৈশিষ্ট্য। তো ব্যবস্থাপনা সার্বজনীন এর আরেকটা কারণ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বয় সাধন করা। কারণ এককভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বয় সাধন করা সম্ভব হয় না। যেকোনো সংগঠনের সঠিক পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত জরুরি। এটা ব্যবস্থাপনার মধ্যেই সম্ভব হয়। সেজন্যই ব্যবস্থাপনা সার্বজনীন এটাকে চিহ্নিত করা যায়। এখন ব্যবস্থাপনা সার্বজনীন এটার আরও ২-১ টা পয়েন্ট রয়েছে, যেমন সুসংগঠিতকরণ, হ্যাঁ? এরপরে ৬ টি স্পষ্টকরণ, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি মার্কেট মেথড, হ্যাঁ? মানুষ, যন্ত্রপাতি, উপকরণ, টাকা, বাজার, আ উম উম যাই হোক মানি মার্কেট মেথড পদ্ধতি, টাকা বাজার পদ্ধতি, এই ৬ টা বিষয়কে একসাথে সুসংহত করা। তো সেগুলো আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব না। আমরা এখন উপসংহারে চলে আসছি। সুতরাং সার্বজনীন দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে কোনো ধরনের সংগঠনের সফলতা ও দক্ষতার জন্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অপরিসীম। আপনাদের নেক্সট কোন টপিকে ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আপনারা পরবর্তী প্রশ্ন দেখেন ব্যবস্থাপনার নীতিসমূহ। ব্যবস্থাপনার কিন্তু অনেকগুলো নীতি আছে। সেই নীতিগুলো কি? সেগুলো আপনারা জাস্ট ৫ টা স্টেপে দিয়ে দিতে পারেন। শুরুতেই আপনার ভূমিকা দিয়ে শুরু করতে পারেন। কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম সুশৃঙ্খল ও দক্ষতার সাথে পরিচালনা করার জন্য যে সকল মৌলিক নিয়ম বা আদর্শ মেনে চলা হয় তাকে ব্যবস্থাপনার নীতি বলে। অর্থাৎ সংজ্ঞা দিয়ে দিলাম। ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনা করতে বলছে। ব্যবস্থাপনার নীতি কাকে বলে সেই সংজ্ঞাটা দিয়ে দিলাম। এরপরে ব্যবস্থাপনার নীতিসমূহের মধ্যে ১ নাম্বার নীতি হচ্ছে কার্য বিভাজন। মানে বিভিন্ন কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা। প্রতিষ্ঠানের কর্মীদের তাদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কাজে ভাগ করে দেওয়া, যাতে তাদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়। এটা হচ্ছে ব্যবস্থাপনার ১ম নীতি। ২ নম্বর নীতি হচ্ছে কর্তৃত্ব এবং দায়িত্ব নির্ধারিত করা। ব্যবস্থাপকের যথার্থ কর্তৃত্ব থাকা উচিত এবং সেই সাথে তাদের কাজের দায়িত্ব গ্রহণও করতে হবে। ৩ নম্বর হচ্ছে শৃঙ্খলা। প্রতিষ্ঠানের নিয়মকানুন এবং নির্দেশনার প্রতি সবার শ্রদ্ধাবোধ বজায় রাখা, যা কাজের প্রতি শৃঙ্খলা নিশ্চিত করে। ৪ নম্বর হচ্ছে আদেশের ঐক্য। অবশ্যই প্রতিষ্ঠানের সকল কাজের জন্য একজন একমাত্র কর্মকর্তা থাকবেন এবং একটি মাত্র পরিকল্পনা অনুসরণ করা হবে। ঠিক আছে? ৫ নম্বর হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করা। এটা ব্যবস্থাপনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে আ স্থান দেওয়াই হচ্ছে এটার আরেকটা গুরুত্বপূর্ণ নীতি ব্যবস্থাপনার। উপসংহারে বলা যায়, সুতরাং হেনরি ফেয়োলের এই নীতিগুলো মেনে চললে প্রতিষ্ঠানের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং লক্ষ্য অর্জন সম্ভব হয়। এই ছোট্ট একটা জায়গায় আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে উপরের যে নীতিগুলো আমরা বললাম, এগুলো কিন্তু আবার হেনরি ফেয়োলের নীতির মধ্যে অন্তর্নিহিত। অর্থাৎ যদি আপনাদের বলে যে ব্যবস্থাপনার নীতিগুলোর মধ্যে হেনরি ফেয়োলের নীতিগুলো আলোচনা করো, তাহলে কিন্তু সেম নীতিগুলো আপনারা উপরে ব্যাখ্যা করে দিবেন। আর আপনাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, সেই সাবজেক্টগুলো যদি আমাদের কাছে এভাবেই পড়তে চান, তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ৭ নম্বর প্রশ্ন, হেনরি ফেয়োলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? অথবা
আধুনিক ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেওলের অবদান কী? এখন হেনরি ফেওলের অবদান তো অনেকগুলো আছে, তার মধ্যে কয়েকটা আমরা আলোচনা করব। শুরুটা করতে পারি ভূমিকা বা সূচনা দিয়ে। হেনরি ফেওল ছিলেন একজন ফরাসি খনি প্রকৌশলী এবং ব্যবস্থাপনা তাত্ত্বিক, যিনি ব্যবস্থাপনাকে একটি সুনির্দিষ্ট বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করায় আধুনিক ব্যবস্থাপনার জনক হিসেবে পরিচিত হয়। অর্থাৎ যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় কেন? তো সেই কারণের উত্তরটা এক লাইনে আমরা ভূমিকায় দিয়ে দিয়েছি। এর বাইরেও আরো অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো আমরা নিচে লিখব যে হেনরি ফেওলকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয় তার কারণ এবং অবদানের কারণে। সেই কারণ এবং অবদান কিগুলো? প্রথম কারণ এবং অবদান হচ্ছে হেনরি ফেওল ব্যবস্থাপনার জন্য ১৪ টি সাধারণ নীতি প্রণয়ন করেন। তিনি ব্যবস্থাপনার ১৪ টি সর্বজনীন নীতি যেমন কার্য বিভাজন, কর্তৃত্ব, দায়িত্ব, শৃঙ্খলা ইত্যাদি উদ্ভাবন করেন যা যেকোনো প্রতিষ্ঠানের জন্য প্রয়োগযোগ্য। ২ নম্বরে ব্যবস্থাপনার কার্যাবলী নির্ধারণ করেছেন। তিনি ব্যবস্থাপনাকে মোট ৫ টি মূল কার্যাবলীতে ভাগ করেছেন যেমন পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সেজন্য ৩ নম্বর হচ্ছে প্রশাসনিক তত্ত্বের প্রবর্তন। তিনি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের উপর গুরুত্ব দিয়ে প্রশাসনিক তত্ত্বের উপর ভিত্তি স্থাপন করেন যা পূর্বে ছিল না। আর ৪ নাম্বার হচ্ছে ব্যবস্থাপনাকে পেশা হিসেবে তিনিই হচ্ছে ১ম স্বীকৃতি দেয়। তিনি ১ম ব্যবস্থাপনাকে একটি পৃথক এবং শেখার যোগ্য পেশা হিসেবে চিহ্নিত করেন। আর ৫ নাম্বার হচ্ছে সাংগঠনিক কাঠামোর উন্নয়ন। প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কাজের দায়িত্ব এবং কর্তৃত্বের স্পষ্ট বিভাজন করে তিনি আধুনিক সাংগঠনিক এবং কাঠামোর রূপরেখা তৈরি করেন। সুতরাং আমরা বলতে পারি যে হেনরি ফেওলের যুগান্তকারী চিন্তাধারা এবং অবদানের ফলেই ব্যবস্থাপনা একটি পূর্ণাঙ্গ তাত্ত্বিক এবং প্রায়োগিক বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আপনারা যদি ব্যবসায় গণিত সাবজেক্টের আমাদের কাছে প্রিপারেশন নিতে চান, ম্যাথগুলো সুন্দর করে হাতেই খাতা কলমে বুঝিয়ে নিতে চান স্পেশাল টেকনিকের মাধ্যমে, তাহলে কিন্তু যুক্ত হতে পারেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা করো। মানে ব্যবস্থাপনা পেশা কি পেশা না, এটা ব্যাখ্যা বা মূল্যায়ন করতে হবে। তো আমরা ভূমিকায় আসি। ভূমিকা, ব্যবস্থাপনা একটি পেশা হিসেবে ব্যবস্থাপনা একটি পেশা হিসেবে বেশ কিছু অগ্রগতি লাভ করলেও এখনও চিকিৎসাবিদ্যা বা আইনের মতো পূর্ণাঙ্গ পেশার স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা ও ঘাটতি রয়েছে। অর্থাৎ ব্যবস্থাপনা এখনও পুরোপুরি পেশা নয়। এটাই হচ্ছে মূল কনটেক্সট। এখন সেই হিসেবে আপনারা ব্যাখ্যা দিবেন। পেশা হিসেবে ব্যবস্থাপনার সীমাবদ্ধতা বা ঘাটতিসমূহ। সুনির্দিষ্ট ডিগ্রির অভাব। এখন ডাক্তার বা আইনজীবীদের মতো ব্যবস্থাপক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট ডিগ্রির বাধ্যবাধকতা নেই। কেউ এই পদে নিয়োগ পেতে পারেন যার মাধ্যমে। তো সেজন্য ব্যবস্থাপনা এখনো কি নয়? পেশা নয়। ২ নম্বর হচ্ছে সার্বজনীন আচরণবিধির অভাব। প্রতিটি পেশায় যেমন কঠোর নৈতিক আচরণবিধি থাকে, ব্যবস্থাপনার ক্ষেত্রে সার্বজনীন ও কঠোরভাবে নিয়ন্ত্রিত কোনো এমন আচরণবিধি নাই। সেজন্য এটা এখনো পুরোপুরি পেশা হিসেবে গণ্য করা যায় না। ৩ নম্বর হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা নাই এখনো পর্যন্ত। অন্যান্য পেশার মতো ব্যবস্থাপকদের পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য সরকার বা কোনো নির্দিষ্ট পেশাজীবী প্রতিষ্ঠানের যেমন বার কাউন্সিল বা মেডিকেল কাউন্সিলের মতো একক কোনো নিয়ন্ত্রক সংস্থা নেই। সেজন্য ব্যবস্থাপনা এখনো পুরোপুরি কি নয়? পেশা নয়। ৪ নম্বর হচ্ছে সামাজিক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা। ব্যবস্থাপনায় অনেক সময় মালিকের মুনাফা বাড়ানোই প্রধান লক্ষ্য হিসেবে দেখানো হয়, যা পেশার বৃহত্তর সামাজিক দায়বদ্ধতা থেকে কিছুটা আলাদা। ৫ নাম্বার হচ্ছে প্রবেশের অবাধ স্বাধীনতা না থাকার জন্য ব্যবস্থাপনা এখনো কমপ্লিটলি পেশা নয়। সুনির্দিষ্ট যোগ্যতা বা সনদ না থাকা সত্ত্বেও যেকোনো ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারে, যা পেশার মূল ধারণার পরিপন্থী। পেশায় কিন্তু সুনির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। ডাক্তারকে ডাক্তারি করতে হলে ডাক্তারি পাস করতে হবে। ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে গেলে ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। তো এইভাবে ব্যবস্থাপককে ব্যবস্থাপনার জন্য তেমন কোনো ডিগ্রি নাই। উপসংহারে আমরা বলতে পারি সুতরাং সুনির্দিষ্ট সনদ, নিয়ন্ত্রণ সংস্থা এবং সর্বজনীন আচরণবিধির অভাবের কারণে ব্যবস্থাপনা এখনো চিকিৎসাবিদ্যা বা আইনের মতো পূর্ণাঙ্গ পেশার মর্যাদা পায়নি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কে কোন জেলা থেকে শুনছেন সেটাও জানাতে ভুলবেন না। ৯ নাম্বার, ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিগুলো আলোচনা করো, অথবা ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তি বা উপাদানসমূহ কী? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা ভূমিকা দিয়ে শুরু করবেন। ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো নির্দিষ্ট কিছু লক্ষ্য ও কার্যপদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ ও জনবলের সঠিক ব্যবহার নিশ্চিত করে সার্বিক সাফল্য অর্জন করা। সো ব্যবস্থাপনার বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তি বা উপাদানসমূহ আমরা আলোচনা করব। ১ নম্বর হচ্ছে ব্যবস্থাপনার ভিত্তি কি? এখানে ব্যবস্থাপনার উদ্দেশ্য হবে না, এখানে হবে ব্যবস্থাপনার ভিত্তি।
হ্যাঁ? বা ব্যবস্থাপকের দক্ষতা অর্জনের ভিত্তি। তো ১ নম্বরে হচ্ছে লক্ষ্য অর্জন করা। পূর্ব নির্ধারিত ব্যবসায়িক ও সাংগঠনিক লক্ষ্যকে দক্ষতার সাথে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে ব্যবস্থাপনার ১ম ভিত্তি। ২ নম্বর হচ্ছে পরিকল্পনা বাস্তবায়ন। প্রণীত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি স্তরের কাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা। এটা হচ্ছে ব্যবস্থাপনার আরেকটি ভিত্তি। ৩ নম্বর হচ্ছে জনশক্তির কাম্য ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ প্রতিষ্ঠানের মানব সম্পদ বা কর্মীদের দক্ষতা অনুযায়ী তাদের সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা। ৪ নম্বর হচ্ছে শ্রমিক কর্মীর ঘূর্ণায়মানতা হ্রাস করা। কর্মীদের কাজের উপযুক্ত পরিবেশ ও সন্তুষ্টি নিশ্চিত করে কর্মী ছাঁটাই বা চাকরি ছাড়ার হার টার্নওভার কমানো হচ্ছে ব্যবস্থাপনার আরেকটি ভিত্তি। ৫ নম্বর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। অপচয় রোধ এবং সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে পণ্যের উৎপাদন ব্যয় কমিয়ে মুনাফা বৃদ্ধি করাও ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শেষ সুতরাং উপসংহারে আমরা বলতে পারি ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো পরিকল্পিত ও ব্যবস্থাপনার ভিত্তি বা উদ্দেশ্য হলো পরিকল্পিত ও দক্ষ কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানো এবং এর সাথে জড়িত সকলের কল্যাণ সাধন করা। তো আজকে এ পর্যন্তই। আগামী কালকে পরবর্তী ক্লাস আমার চ্যানেলে এবং প্রোফাইলে পেয়ে যাবেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। আর আপনারা কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।